আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপি জানে শুধু ধ্বংসযজ্ঞ, বারবার আহ্বানেও গণতন্ত্রের পথে আসেননি খালেদা জিয়া, অভিযোগ প্রধানমন্ত্রী। অবাধ নির্বাচন চায় না বলেই খালেদা জিয়ার প্রস্তাবের জবাবে আওয়ামী লীগের নেতিবাচক বক্তব্য। উগ্রবাদকে ব্যবহার করছে সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপির মতামত নিলে সরকারের ইসি পুনর্গঠন সহজ হবে। নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক না হলেও একটি বিশেষ সরকার দরকার, বললেন বিশ্লেষকরা। গাইবান্ধায় এবার আখ খেতে আগুন, সাঁওতাল পল্লীতে হামলায় আরও 2 জন আটক। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিশিষ্টজনদের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। বিস্তারিত সংবাদ। বিএনপির আন্দোলন মানেই ধ্বংসযজ্ঞ। 2014-15 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলা সন্ত্রাস 71-এর হানাদারদের কর্মকাণ্ডের সাথে তুলনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষেত্রে নানা উন্নয়ন ও উদ্যোগের কথাও। শনিবার গণভবনে চট্টগ্রাম বিভাগের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। প্রথমে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের সংগ্রহ করা গবেষণা ও জরিপ জাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেয়া ছাত্র, শিক্ষক, শ্রমিক, লবণ চাষী, উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন। এসব কনফারেন্সে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপির ভুল রাজনীতি ও বিএনপি নেত্রীর সমালোচনা করেন। আমি তাকে আহ্বান করেছিলাম, নির্বাচনের আগে আসেন, আমরা সর্বদলীয় সরকার গঠন করি এবং তাদের মাধ্যমে নির্বাচন হবে। এবং এও বলেছিলাম, আপনি যে পদের মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয় দেবো, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সেটাও দেবো, আপনি আসেন আমার সাথে, আমরা একসাথে ইলেকশনটা করি। খালেদা জি আমার কথা কোনো আহ্বানে সাড়া দেয়নি, নির্বাচন বর্জন করলো। সে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়িত্ব বাংলাদেশের জনগণ তো নেবে না। তাহলে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারবে কেন? রাজনৈতিকভাবে নিজে ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর সেই ভুলের খেসারত দিতে হবে আমার বাংলাদেশের জনগণ। কেন তারা তা দেবে? শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা সহ অর্থনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা উন্নয়ন ও উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নীতি হলো বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পেট ভরে ভাত খাবে। আমাদের চেষ্টা যে আমাদের দেশের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে, বাংলাদেশকে তারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এবং আজকে বিদ্যুৎ যেখানে 3200 মেগাওয়াট ছিল, সেখান থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। এই সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না, এবং বাংলার মাটি অন্য কোনো দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আমরা ব্যবহার করতে দেব না। এই নীতি আমরা ঘোষণা করি এবং গ্রহণ করি এবং কঠোর হস্তে তা দমন করি। সমুদ্র সম্পদ আহরণে উদ্যোগ নেয়ার পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক জোনে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ। রকুনুস্তামান, বাংলা ভিশন, ঢাকা। রোগীদের যথাযথ সেবা দেওয়ার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অফ থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন অফ এশিয়ার 26তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য ভেবে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে চিকিৎসকদের। রোগীদের বিদেশে যাওয়া ঠেকাতে আস্থা অর্জনের তাগিদও দেন তিনি। চিকিৎসা খাতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নতুন নতুন সেবা ও প্রযুক্তির সাথে বাংলাদেশ যেন যুক্ত হতে পারে, সেজন্য সব ধরনের সহায়তা দেবে সরকার। ক্যান্সার রোগীদের চিকিৎসায় একটি ভালো হাসপাতাল তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেবা প্রদান করবেন। মনে রাখবেন যে শুধু চিকিৎসা দেওয়া না, ডাক্তারের কাছ থেকে একটু মিষ্টি কথা, একটু ভরসার কথা শুনলে
আসলে রোগী অর্ধেক এমনি ভালো হয়ে যায়। কাজে এই যে মানে রোগীর ভিতরে একটা আস্থা, বিশ্বাস, কনফিডেন্স সৃষ্টি করা, এটা সবথেকে বেশি প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন চায় না বলেই বেগম খালেদা জিয়ার প্রস্তাবের জবাবে আগে থেকেই ঠিক করে রাখা নেতিবাচক বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দলীয় স্বার্থে উগ্রবাদকে ব্যবহার করছে সরকার। নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনার বিষয়ে নেতিবাচক বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়ার জবাব দেন বিএনপি মহাসচিব। তাদের রিয়াকশনটা তারা আগেই তৈরি করে রেখেছিল যে যাই বলুক না কেন আমরা তা প্রত্যাখ্যান করবো। এই জন্যে যে আমরা আমাদের যে নীল নকশা, সেই নীল নকশাতেই আমরা এগিয়ে যাব। অর্থাৎ কোনো রকম গণতান্ত্রিক কোনো পরিসর সৃষ্টি না করে, স্পেস না দিয়ে, মানুষের জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কারণ আমরা জানি যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ হয়, তাহলে আমরা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবো না। সেই কারণেই তাদেরকে ওই ব্যবস্থাটা আগেই করে রাখতে হয়েছে। উগ্রবাদ দমনে সরকারের ব্যর্থতারও অভিযোগ করেন তিনি। যে জঙ্গিবাদ আজকে সমগ্র বিশ্বে একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে, সেই জঙ্গিবাদকে এই সরকার তার সম্পূর্ণ দলীয় কারণে ব্যবহার করে এই জঙ্গিবাদকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হবে। আজকে জঙ্গি বলে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে জবাব, তাদের যে কাছ থেকে জবানবন্দি না হবে, সে জবানবন্দি নেওয়ার জন্য যে তদন্ত করা দরকার হচ্ছে না। দেখা যাচ্ছে একদিন দুই দিনের মাথায় তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে ক্রস ফায়ারে মারা গেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের নিবন্ধিত সব দল তাদের প্রস্তাবনা তুলে ধরবে বলে আশা বিশ্লেষকদের। তাদের মতে বিএনপির মতো দলের মতামত নিলে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে পারবে সরকার। তারা বলেন, নির্বাচন কমিশনের মতো নির্বাচনকালীন সরকারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে 13 দফা প্রস্তাব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে গুরুত্ব পায় নির্বাচনকালীন সরকার, ভোটার তালিকায় ত্রুটি সংশোধন, প্রতিরক্ষা বাহিনী মোতায়েন সহ নানা বিষয়। তবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রস্তাবকে অন্তঃসার শূন্য বলে উড়িয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য কমিশন গঠিত হবে, এমনটাই আশা দেশের মানুষের। যদি সমঝোতা যদি কোনো করতে হয় এবং ভালো নির্বাচন কমিশন গঠিত করতে হয়, তাহলে কিন্তু সবার কথাই শুনতে হবে এবং সবার কথা থেকে নিয়ে যে নির্যাসটা বেরোবে সেইভাবেই ভালো ভালো জিনিসগুলি নিয়ে একটা ইলেকশন কমিশন গঠন করতে হবে। সবই যে গ্রহণ করতে হবে এটা কোনো কথা নেই, এবং সবই যে বাদ দিয়ে দিতে হবে, অন্তঃসার শূন্য বলতে হবে, এটাও কোনো ব্যাপার না। আমাদের এইরকম একটা সরকার লাগবে নির্বাচনকালীন, যারা এই প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ আচরণের জন্য তাদের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে পারবে। সেনাবাহিনী ছাড়া কিন্তু জাতীয় নির্বাচন হয় না। এখন সেনাবাহিনী কী ভূমিকা পালন করবে এ নিয়ে আমাদের ঐক্যমতে পৌঁছার দরকার। ঐকমত্যের ভিত্তিতে যে কোনো ফর্মুলায় শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠন করলে দেশ ও গণতন্ত্র উপকৃত হবে বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনাররা যেন অত্যন্ত যোগ্য, দক্ষ এবং সর্বোপরি নিরপেক্ষ লোক হন, মানুষের আস্থা যেন তাদের উপরে থাকে। তো এই ধরনের লোক বের করার জন্যে কালকে বিএনপির থেকে বক্তব্য এসেছে। সবার বক্তব্যকে বিবেচনায় নিয়ে সরকার যদি নির্বাচন কমিশন গঠন করে, তাহলে আমরা আশা করতে পারি যে ভালো একটা নির্বাচন কমিশন গঠিত হবে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে আমলাতন্ত্রের ওপর জনগণের আস্থা নেই, তাই নির্বাচনকালে তত্ত্বাবধায়ক বা একটি বিশেষ সরকারের প্রয়োজন আছে বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। বিশেষ সরকার গঠনে সব দলকে পর্দার আড়ালে আলোচনার আহ্বান জানিয়েছেন ডক্টর আকবর আলী খান।
সুষ্ঠু নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে কিনা তা নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয়া বিতর্কিকরা নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের প্রয়োজনে একমত হতে না পারলেও বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সময়ের দাবি। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের আহ্বান জানান তারা। নির্বাচন কমিশনের কাজগুলো করবে কারা? আজকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। 20 সালের নির্বাচনের জন্য মাননীয় স্পিকার আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকারও যেমন লাগবে মাননীয় স্পিকার, তেমনি একটি স্বচ্ছ একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে। জাতি কিন্তু অধিক আগ্রহে বসে রয়েছে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। যে নির্বাচন আমাদের কাছে দুয়ারে কড়া নাড়ছে, আমরা চাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে সে নির্বাচন হোক। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খান বলেন, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের ভিত্তিতে আরও 2 বার তত্ত্বাবধায়ক সরকার বা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আমলাতন্ত্রের উপরে জনগণের কোনো আস্থা নাই। এই কারণগুলিতে বাংলাদেশের নির্বাচনকালে বিশেষ সরকারের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা যে তত্ত্বাবধায়ক সরকারই হতে হবে এমন কোনো কথা নেই। আরও 3 ধরনের সরকারের কথা আমি উল্লেখ করেছি এবং আলাপ আলোচনা করে সেটা করা যেতে পারে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেয়নি। আপনি সংবিধান সংশোধন করে নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করতে পারেন, সর্বদলীয় সরকার গঠন করতে পারেন। উন্নত দেশের মতো বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবার আগুন দেয়া হয়েছে গাইবান্ধার বিরোধপূর্ণ সাহেবগঞ্জ আখ খেতে। চিনি কলের যে জমি নিয়ে বিরোধে সাঁওতালপল্লীতে হামলার ঘটনা ঘটে, সেই জমিরই একটি প্লটের আখ খেতে এই ঘটনা ঘটল। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রংপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল জানান, শনিবার বেলা 1:30টার দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার 11 নম্বর ব্লকের জমিতে আগুন লাগে। আগুনে খামারের প্রায় 33 বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি। 1962 সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য গড়ে তোলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে সম্প্রতি চিনি কল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার মামলায় আরও 2 জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন উপজেলার সাপমার ইউনিয়নের কামারপাড়া গ্রামের সরওয়ার হোসেন ও আকবর আলী। এই ঘটনায় মোট 10 জনকে আটক করা হলো। গাইবান্ধার সাঁওতালপল্লীতে হামলা ও আদিবাসী হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত বলেন, রাষ্ট্র সবসময় আদিবাসীদের সাথে প্রতারণা করে আসছে। সেই প্রতারণার অংশ হিসেবে গাইবান্ধার সাঁওতালপল্লীতে সরকার দলীয় সংসদ সদস্যের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে। গাইবান্ধার আদিবাসী গ্রামে হামলা চালিয়ে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও উচ্ছেদ পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সাঁওতালপল্লীতে হামলায় জড়িত প্রশাসনের ব্যক্তিদের শুধু প্রত্যাহার করলেই চলবে না, এদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ সিটি মেয়র পদে সেলিনা হায়াত আইভীর প্রার্থিতা নিশ্চিতের পর পর্দার আড়ালে চলে গেছেন আওয়ামী লীগের অন্য 3 মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও এখনও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এদিকে নিজের আগ্রহ না থাকলেও দল চাইলে প্রার্থী হবেন বলে জানান গত নির্বাচনের শেষ দিকে প্রার্থিতা প্রত্যাহার করা বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। রাজধানীর কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের বাকি এখনও মাসখানেক। নির্বাচনী আবহ এখনও তৈরি হয়নি এই মহানগরে। 2011 সালে দলের টিকিট না পেলেও স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন সেলিনা হায়াত আইভী। তবে এবারও স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পাননি তিনি, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের মন জয় করে এবার মনোনয়ন পেয়ে গেছেন। এরই মধ্যে দলের মনোনয়ন চেয়ে পাননি মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি। মহানগর আওয়ামী লীগের সভাপতি, এর আগে উনি আমার সাথে কাজ করেছেন আমার গত নির্বাচনে, এবং এই নির্বাচনে আমি চাই উনি আসুক। সকালে ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওনার বাসায় আমি গেট অনেকক্ষণ নক করেছি, বাসায় তালা ছিল,
তার সাথে আমার দেখা হয়নি। আমার মহানগর আওয়ামী লীগের সিটি এরিয়ার ভিতরে যে নেতাকর্মীরা আছেন প্রত্যেকে আমার সাথে কাজ করবেন। দলের নেতারা বলছেন মতবিরোধ থাকলেও দলে অন্তকোন্দল নেই। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। আমরা প্রশাসন বিন্দুমাত্র আমরা হস্তক্ষেপ করবো না। কমিশনের তার এই অনুযায়ী কাজ করবেন, যদি করতে চেষ্টা করেন আমি বলবো সেটা তার সেই সিদ্ধান্ত সঠিক নয়। এদিকে বিএনপি এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি। কেন্দ্রীয় নেতাদের সাথে সুর মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি বলছেন দেশে নির্বাচনী পরিবেশ নেই। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আইন এবং ইয়ের প্রতি যে নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের প্রতি নিম্নতম আমার আস্থা নাই, সেহেতু আমি নির্বাচনটা করতে চাই না। কিন্তু দল যাকে দেবে তার জন্য তো আমি যানজীবন দিয়ে হাজির থাকবো নির্বাচনটা করার জন্য। নাগরিক সমাজ মনে করছে নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ নিয়ে মানুষের মনে যে আতঙ্ক ছিল গত নির্বাচনের মাধ্যমে তার অনেকটাই কেটে গেছে। এমন নির্বাচন হোক যে নির্বাচনে আসলে এই ভয়ভীতি থেকে মানুষ উতরে আসবে এবং মানুষ আসলে একটা সত্যিকার যোগ্য প্রার্থীকে ভোট দেবে। আগামী 22 ডিসেম্বর বন্দরনগরীর 4,80,000 ভোটার নির্বাচিত করবে তাদের দ্বিতীয় সিটি মেয়র। নারায়ণগঞ্জের যে কোনো নির্বাচনকে ঘিরেই বাড়তি আগ্রহ থাকে দেশের সচেতন সব মহলের। তবে এবার দলীয় প্রতীকে সিটি নির্বাচন সেই বাড়তি আগ্রহে যোগ করেছে নতুন মাত্রা। তবে এখনও নির্বাচনী উত্তেজনা সীমাবদ্ধ রাজনৈতিক দলগুলোর মধ্যেই। সেই উত্তেজনা ছড়িয়ে পড়বে দলীয় মনোনয়ন কার্যক্রম শেষ হলেই। আরিফুল হক, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। কেবল টিভি নেটওয়ার্ককে শিল্প খাত হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াব। সারা দেশে কেবল অপারেটরদের উপর অত্যাচার নির্যাতন বন্ধের দাবিও জানিয়েছে তারা। অবিলম্বে কোয়াবের নির্বাচনের দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে শনিবার আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কেবল অপারেটররা। পে চ্যানেলের আগ্রাসন, ডিস্ট্রিবিউটরদের দৌরাত্ম্য এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেদিন রমনা বটমূল থেকে আমরা আমাদের সংগ্রামকে শুরু করেছিলাম। আজকে যদি কোঅপ সংগঠন থাকতেন তাহলে এই যে দেশের বিভিন্ন স্থানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে এইগুলা হয়তো না। ব্যবসাকে বাঁচান, ব্যবসা থাকলে সংগঠন থাকবে। আজকে যদি আমার ব্যবসা না থাকে সংগঠন থাকবে না। পরে সংবাদ সম্মেলনে 8 দফা দাবি তুলে ধরেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ। কেবল টিভি নেটওয়ার্ক এই সেবা খাতটিকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা ও স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করতে হবে। 2, সারা দেশে কেবল অপারেটরদের উপর অত্যাচার নির্যাতন ও জোরপূর্বক ব্যবসা কেড়ে নেওয়া বন্ধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, অতি দ্রুত কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, কোয়াবের নির্বাচন না হওয়া পর্যন্ত বিটিভি কর্তৃপক্ষের কেবল অপারেটর এবং ফিড অপারেটরের নতুন লাইসেন্স প্রদান বন্ধ রাখতে হবে। 5, 2007 সালে নির্ধারিত গ্রাহক মাসিক ফি অতি দ্রুত পুনর্নির্ধারণ করতে হবে। 6, কেবল অপারেটর এবং ফিড অপারেটরের লাইসেন্স ফি কমাতে হবে। 7, আমাদের জন্য একটি কমিউনিটি কেবল চ্যানেলের অনুমতি প্রদান করতে হবে। 8, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আমাদের একটি কমন ডাক তৈরির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতীয় দর্শকরা যেন বাংলাদেশি টিভি চ্যানেল দেখতে পায় সে বিষয়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের ট্যানারি না সরালে প্লট বাতিলের হুমকি সচিবের। এখনো প্রস্তুত নয় সাভার চামড়া শিল্পনগরী। হকিতে বাংলাদেশের শুভ সূচনা, স্বাগতিক হংকংকে 4-2 গোলে হারিয়েছে জিমি জয়ন্তরা।
স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরে সরকারের দেয়া সবশেষ আলটিমেটামের কথা কারখানা মালিকদের আবারও স্মরণ করিয়ে প্লট বাতিলের হুমকি দিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সেমিনারে শিল্প সচিব জানান, ডিসেম্বরের আগে সব ট্যানারি স্থানান্তরে মালিকদের চেষ্টা করতে হবে। 1 জানুয়ারির আগে ট্যানারি সাভারে ওয়েট ব্লু তৈরির কাজ শুরু করবে এমন নিশ্চয়তা চান তিনি। জানান, যেসব ট্যানারি মালিক এখনও সাভারে স্থাপনা তৈরির কাজ শুরু করতে পারেনি, সামর্থ্য নেই বিবেচনায় তাদের প্লট বাতিল করা হবে। শিল্প সচিবের এই হুঁশিয়ারি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে ট্যানারি সরানো নিয়ে সন্দেহ প্রকাশ করেন পরিবেশবাদী আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। টিআইবির সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, পরিবেশ ছাড়পত্র দিতে তাড়াহুড়ো না করে সব শর্ত পরিপালন করতে হবে। বর্জ্য পরিশোধনে প্রস্তুত সিইটিপি পরিচালনায় কোম্পানি গঠনের আহ্বান জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। হাজারীবাগের ট্যানারি সাভারে সরাতে ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয়া হলেও এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি চামড়া শিল্পনগরী। 1.5 শতাধিক কারখানার মধ্যে মাত্র 25টিতে চামড়া প্রক্রিয়ার কাজ আংশিক শুরু না হতেই ড্রেন উপচে পড়ছে বিষাক্ত রাসায়নিক ও ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে। ডাম্পিং ইয়ার্ড না থাকায় চামড়ার বর্জ্যের গন্ধ বিষিয়ে তুলেছে আশপাশের পরিবেশও। হাজারীবাগের ড্রেনের মতোই বিষাক্ত ময়লা পানি গড়াগড়ি খাচ্ছে সাভার চামড়া শিল্পনগরীতে। চামড়ার ময়লা এই পানি শোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে চলে যাওয়ার কথা থাকলেও ড্রেনের ত্রুটি থাকায় তা উপচে পড়ছে রাস্তায়। শতভাগ পরিশোধন না করে ধলেশ্বরী নদীতে পানি ছাড়া নিয়েও ক্ষুব্ধ অনেকে। বর্জ্যগুলা এখানে রিফাইন না করে নদীতে সরাসরি ফেলে দেওয়া হয়েছে, তাতে করে মানে প্রচুর মাছ মরে ভেসে উঠেছে। এই পানি যাতে নদীতে না ছাড়ে, নদীতে ছাড়লে আমার সুবিধা। তরল বর্জ্যই শুধু নয়, চামড়ার সলিড বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিপাকে পড়েছে বিসিক। ডাম্পিং ইয়ার্ড না করে খোলা জায়গায় বর্জ্য ফেলে এভাবেই অপরিকল্পিতভাবে দূষণ করা হচ্ছে পরিকল্পিত নগরীর পরিবেশ। যেগুলো রানিং হয়ে গেছে সব ফ্যাক্টরির পানি ওভারফ্লো হইতেছে। উত্তর দিকের বাতাস আসলে দক্ষিণ দিকের লোক আমরা থাকতে পারি না, দক্ষিণ দিকের বাতাস যখন আসে তখন আমরা ওই সাইডের লোক আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সাভার শিল্পনগরী যেন আরেক হাজারীবাগে পরিণত না হয়, সেজন্য তাড়াহুড়ো না করে সঠিক উপায় অবলম্বনের পরামর্শ চামড়া শিল্প সংশ্লিষ্টদের। ট্রানজিশন পিরিয়ডের জন্য রিয়ালিস্টিক একটা সময় সরকারের সাথে বোঝাপড়া করা, এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে আমার মনে হয় আরও 1 বছরের বেশি সময় লাগবে। তখন আপনার ডাম্পিং ইয়ার্ড করে ওই সমস্যার সমাধান করতেই আপনার 1 বছরের বেশি সময় লাগবে। আপনি ট্যানারি থেকে ক্লিন পানি বের না করে দিলে সিইটিপি থেকে ক্লিন পানি আপনি পাবেন না। প্রকল্প পরিচালকের দাবি, 150 কারখানার চামড়া প্রক্রিয়ার জন্য শতভাগ প্রস্তুত চামড়া শিল্পনগরী। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি সাময়িক এমন দাবি তার। কাজ করার পরে ওতে কিছু দুর্গন্ধ আসবেই, যেখানে ফালাইব ওখানে। এখন ওইটা তো সাময়িক। আমাদের ডাম্পিংয়ের জন্য আমরা এছাড়া তো আমরা বাইরের কোনো জায়গাতে আমরা ডাম্পিং করতে পারবো না। ইপিএস 1-এ কোনো ওভারফ্লো নাই, ইপিএস 2-এর এরিয়াতে কোনো ওভারফ্লো নেই, শুধু ওভারফ্লো মাত্র এই এরিয়াতে। না, লাইনের ত্রুটি না, এটা আমাদের এখনও আমাদের ওই মেশিনটি বসাই নেই। 2 দিনের পরে আর ওভারফ্লো থাকবে না। 1 জানুয়ারির মধ্যে সব ট্যানারি সাভারে না গেলে শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস পানির সংযোগ কেটে দেওয়ার হুঁশিয়ারিও দেন প্রকল্প পরিচালক। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এবার ইন্ডেক্স গ্রুপ AHF হকির খবর। 5ম AHF কাপ হকিতে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিংস পার্ক হকি গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচেই 4-2 গোলে হারিয়েছে স্বাগতিক হংকংকে। 8 দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপে 2-0 গোলে হারিয়েছে ম্যাকাওকে। হংকং থেকে জানাচ্ছেন মানিক মাহমুদ। AHF কাপ হকিতে গত 2বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, কিন্তু কিংস পার্কে এবার আসরে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সুযোগ হয়নি অনুশীলন করার। তবে ইউরোপের কন্ডিশনিং ক্যাম্পে যে বাংলাদেশ দলের চেহারা পাল্টেছে তা প্রমাণে শুরু থেকে ব্যস্ত ছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের গোলে লিড পায় বাংলাদেশ। 25 মিনিটে আবারও পেনাল্টি কর্নার ঝলক দেখান চয়ন। 33 মিনিটে লিড বাড়ান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তবে প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে সান কিং কান 1 গোল শোধ করে দেখান হংকংয়ের সামর্থ্য। বিরতির পর চুংমিং এর ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে কিছুটা হলো বাংলাদেশ দলকে চাপে ফেলে হংকং। তবে 52 মিনিটে জিমির ফিল্ড গোলে আধিপত্য বজায় রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। যদিও ম্যাচের শেষ মিনিটে চয়নের পেনাল্টি কর্নার মিসের কারণে আরও বড় ব্যবধানে জিততে পারেনি বাংলাদেশ। সোমবার চাইনিজ তাইপের বিপক্ষে পরে ম্যাচ খেলবে বাংলাদেশ।
জয় তো বটেই, এই টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতির পর এ ম্যাচে জিমি আশরাফুলদের পারফরমেন্স কেমন হয় তা দেখার ছিল কোচের কাছে। স্বাগতিক হংকং জিমিদের লড়াইটা কঠিন করে তুললেও প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, কিংস পার্ক হকি গ্রাউন্ড, হংকং। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে $2.5 কোটি শিক্ষার্থীদের মামলা মীমাংসায় রাজি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দীর্ঘ পরিকল্পনার অভাব, তৃণমূলে অবহেলার কারণেই ফুটবলের বিপর্যয়, বিএসজেএ সেমিনারে বললেন বিশ্লেষকরা। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের দায়ের করা মামলা $2.5 কোটি বিনিময়ে মীমাংসা করতে রাজি হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্পের আইনজীবী ড্যানিয়েল পেট্রোসেলি এই খবর জানিয়েছেন। ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে রিয়েল স্টেট বিষয়ক কোর্স করলে ব্যবসায় সফল হওয়ার নিশ্চয়তা দেয় কর্তৃপক্ষ, কিন্তু কোর্স প্রতি $35,000 নিলেও প্রতিশ্রুত প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়। এই অভিযোগে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় 3টি প্রতারণা মামলা করেন শিক্ষার্থীরা। এর একটির বিচার শুরুর 10 দিন বাকি থাকতেই অর্থের বিনিময়ে মীমাংসা করতে রাজি হন ট্রাম্প। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্লাইডারম্যান বলেন, $2.5 কোটি মীমাংসা চুক্তিটি প্রতারণার শিকার 6,000 শিক্ষার্থীর বড় বিজয়। চুক্তি অনুসারে প্রত্যেককে ক্ষতিপূরণ পাবেন এবং মার্কিন ইতিহাসে ট্রাম্পই একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট যার বিরুদ্ধে রয়েছে 3,000-এর বেশি মামলা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।